আপনারা দেখছেন প্রভাতের আলো এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি এশা এবং আমার সঙ্গে রয়েছে পিয়ালি। ঠিক আমরা কিন্তু ভক্তিগাথা, তারপর ঠিক আজকের দিনটি কেমন যাবে অর্থাৎ রাশি নক্ষত্রের বিচারে কার কোন রাশির কি দিন যাবে, কার জন্য আজ শুভ, কার জন্য শুভ, কার জন্য খানিকটা অশুভ, সমস্ত কিছু কিন্তু আমরা জেনে নিয়েছি। এবারে বরাবরের মতো আমাদের পত্রিকার শিরোনামের দিকে নজর রাখার পালা। পিয়ালি, তো আজ কি কি পত্রিকা রয়েছে এবং তা তুলে ধরো তুমি। আগেই নিয়ে নিচ্ছি যুগশঙ্খ পত্রিকা, জনপ্রিয় পত্রিকা যুগশঙ্খ পত্রিকার প্রথমেই যে হেডলাইনটা আছে সেটাতে আগে চোখ রাখি। 18 ঘন্টায় 6 বার অবিরত ভূমিকম্পনে বিপদের আশঙ্কা। অসম তথা উত্তর পূর্বে বারবার কম্পন কি বড় ভূমিকম্পের পূর্বাভাস? হ্যাঁ, গত কয়েকদিন ধরে আমরা দেখছি অবিরত ভূমিকম্প হচ্ছিল। সেই অবিরত কম্পন অসম তথা উত্তর পূর্বে বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু করে রাত 9টার মধ্যে 6 বার কেঁপে উঠেছে অসম। মাত্র 18 ঘন্টার মধ্যে 6 বার কম্পন রেকর্ড হয়েছে রিক্টার স্কেলে। এই ঘন ঘন কম্পনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কে জানে কোন বড় ভূমিকম্পের পূর্বাভাস লুকিয়ে রয়েছে কিনা এর পিছনে। ফলে বারবার ভূমিকম্পে আতঙ্কিত জনগণ, সচেতন মহলও চিন্তিত। ভূমিকম্পের বড়সড় ধাক্কা সামলাতে আদৌ কি সরকার প্রস্তুত, এই প্রশ্নই উঠেছে। সাধারণত রিক্টার স্কেলে 4-এর বেশি হারে কম্পন হলে সেটা অনুভূত হয়, কিন্তু ছোটোখাটো কম্পন অনুভূত হয় না। ফলে বৃহস্পতিবার সারা দিনে 6 বার কম্পন হলেও অনেকেই বুঝতে পারেননি। এর আগে গত 7 জুন রাত 11টা 6 মিনিটে 5.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছিল গুয়াহাটি সহ অসমে। কম্পনের তীব্রতা বেশি ছিল বলে অনুভূত হয়েছে। এরপর গত 11 জুন একই 1 ঘন্টার ব্যবধানে আবার দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বরাক উপত্যকা সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে এই ভূমিকম্প অনুমান করা গিয়েছে। 11 জুন রাত 9টা 10-এ প্রথমবার 4.7 তীব্রতার কম্পন হয়। তারপর 11 জুন রাত 10টা 2-তে আবার 3.3 মাত্রার কম্পন ধরা পড়ে রিক্টার স্কেলে। কিন্তু বৃহস্পতিবার ভোর রাত থেকে মাত্র 18 ঘন্টার মধ্যে 6 বার কম্পন অনুভূত হয়েছে। এই দিন 18 জুন প্রথম ভূমিকম্প অনুভূত হয়েছে ভোর 2:40 মিনিটে এবং 6 নম্বর কম্পন অনুভূত হয় রাত 9টার দিকে। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী এই 6টি ভূমিকম্পনের কেন্দ্রস্থল ছিল অসম সহ প্রতিবেশী রাজ্য ও দেশে। এর মধ্যে 2টি ভূমিকম্পনের কেন্দ্রস্থল ছিল অসমে 2টি, মণিপুরে এবং মেঘালয় এবং একটি প্রতিবেশী দেশ ভুটানে। বৃহস্পতিবার ভোর 2:40 মিনিটে প্রথম অসমের গোলাঘাট অঞ্চলে কম্পন অনুভূত হয়। গোলাঘাট অঞ্চলে রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 2.6 এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার গভীরে। এরপর সকাল 7:40-এ মেঘালয়ের উত্তর গারো হিলস এলাকায় 2.8 তীব্রতায় ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। তৃতীয় এই ভূমিকম্প হয় সকাল 8:25 মিনিটে। উৎসস্থল ছিল মণিপুরে উকরুল অঞ্চলে। রিক্টার স্কেলে এই তীব্রতা ছিল 3.3 আর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 32 কিলোমিটার গভীরে। তো আমরা দেখতে পাচ্ছি এটা মানে খুবই চিন্তার বিষয় যে বারবার এই ভূমিকম্প হচ্ছে। এইটা কি বড় ভূমিকম্পের আশা কোনো একটা পূর্বাভাস দিচ্ছে? এই ছিল যুগশঙ্খ পত্রিকার প্রথম হেডলাইন। এরপর দেখে নেব দ্বিতীয় হেডলাইন। বিকশিত ভারতের যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা উত্তর পূর্বে, নির্মলা সীতারামন বলেছে। বাহ্যিক সাহায্যপ্রাপ্ত প্রকল্প নিয়ে শিলংয়ে সম্মেলন, 6 রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির ছিলেন সেখানে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যাত্রায় উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই রাজ্যগুলি হবে বিকশিত ভারতের চাবিকাঠি। শুক্রবার শিলংয়ে উত্তর পূর্বাঞ্চলে বাহ্যিক সাহায্যপ্রাপ্ত প্রকল্প নিয়ে আয়োজিত এক সম্মেলনে উদ্বোধন করে এই মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্মেলনে তার দাবি, উত্তর পূর্ব রাজধানী শিলংয়ে ভবিষ্যতে এখন অনেক দূরের স্বপ্ন নয়। মোদীর নেতৃত্বে এই অঞ্চল রূপান্তরিত হবে, নতুন রূপ নেবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার কাজকর্ম। শুক্রবার থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে শুরু হয়েছে বাহ্যিক সাহায্যপ্রাপ্ত প্রকল্প নিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আর্থিক সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে নিজের ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বাইরে থেকে সাহায্যপ্রাপ্ত প্রকল্পের ক্ষেত্রে রাজ্যগুলিকে আরও বেশি আর্থিক সুযোগ দেওয়ার দাবি জানালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
শুক্রবার শিলংয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিতিতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বলেন, গত কয়েক বছরে এরকম প্রকল্পের মাধ্যমে অসমে যে উন্নয়নের ধারা তৈরি হয়েছে তা বজায় রাখতে হলে রাজ্যগুলির জন্য বরাদ্দ ঋণ সীমা বৃদ্ধি করা প্রয়োজন। এই ছিল যুগসংঘ পত্রিকার দ্বিতীয় হেডলাইন। এবার দেখে নেব বরাকের তৃতীয় হেডলাইনে রয়েছে বরাকের বিধ্বস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ কৃষ্ণেন্দু ও কৌশিকের। জাতীয় মহাসড়কে নেরিম বাংলো থেকে জাটিঙ্গার কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ করা শিলচর শ্রীভূমি সড়ক সংস্কারের জন্য নির্মাণকারী সংস্থার উপর তীব্র চাপ সৃষ্টি করলেন বরাকের মন্ত্রীরা। শুক্রবার ফের এনএইচআইডিসির এবং এনএইচআই এর উচ্চপদস্থ কর্তাদের বৈঠকে ডেকে বরাকের সংযোগী বিভিন্ন সড়কের অবস্থা খতিয়ে দেখলেন দুই মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি প্রকল্পের কাজ শেষ করার উপর জোর দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে জনতা ভবনে বরাকের উপত্যকার উন্নয়ন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কার্যালয়ে বসে পর্যালোচনা ও বৈঠক হয়। মন্ত্রী কৌশিক রায় ছাড়া বৈঠকে ছিলেন বরাকের কয়েকজন বিধায়কও। শিলচরের বিধায়ক রাজদীপ রায়, উদারবন্দের রাজদীপ গোয়ালা এবং কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ, বরখোলার বিধায়ক কিশোর নাথও ছিলেন এই বৈঠকে। এবার দেখে নিই দ্বিতীয় একটি পেপার সাময়িক প্রসঙ্গ। সাময়িক প্রসঙ্গের প্রথম যে হেডলাইন আছে, দেশের পরবর্তী গ্রোথ ইঞ্জিন হবে উত্তর পূর্ব, সীতারামন বলেছেন। এই নিউজ আমরা আগের পেপারেও পড়লাম, সেটাই একটু বিস্তারিত দেখে নিই। ভবিষ্যৎমুখী স্মার্ট কৃষিকাজ এবং উন্নয়নে অর্গানিক পণ্যের হাত ধরেই উত্তর পূর্ব ভারতে দেশের অর্থনৈতিক গ্রোথ ইঞ্জিন বা সমৃদ্ধ চালক শক্তি হয়ে উঠতে পারে, তবে এর জন্য প্রয়োজন ধারাবাহিক উন্নয়ন। শুক্রবার মেঘালয়ের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে এমনটাই বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানান, বিশ্ববাজারে মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে উৎপাদিত ফসলের বিশেষ গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা রয়েছে। এটাই এই অঞ্চলের নতুন অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার অন্যতম উপাদান। তবে এক্ষেত্রে দরকার ধারাবাহিক কাজ, এবং বর্তমান সরকার গত 12 বছর ধরে আছে, এবং একদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মেঘালয়ে রিভেই জেলার লুদাইমতলার উত্তর পূর্ব ভারতের বৃহত্তর প্রাকৃতিক মশলা প্রক্রিয়াকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইস্টার্ন রিভই অর্গানিক ফার্মের প্রডিউসার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই অত্যাধুনিক কেন্দ্রের বার্ষিক উৎপাদন ক্ষমতা 10,000 মেট্রিক টন। এই ছিল প্রথম হেডলাইন। এরপর দেখে নেব দ্বিতীয় হেডলাইন, ইএপির সদ্ব্যবহারের রেকর্ড, আরও অর্থ চাইলেন হিমন্ত বিশ্ব শর্মা। আন্তর্জাতিক উন্নয়ন সহায়তার পরিচালক ইএপি প্রকল্পের অর্থ কাজে লাগিয়ে উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে রেকর্ড করছে অসম। গত কয়েক বছরে দেখা যেতে পারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে এই ধারার বজায় রাখতে আরও অর্থের প্রয়োজন। শুক্রবার শিলংয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ইপি প্রকল্পের ব্যবহার ও সম্ভাবনা বিষয়ে অনুষ্ঠানে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, 14তম অর্থ কমিশনের সময় 7,500 কোটি টাকা থেকে 15তম অর্থ কমিশন পর্বে প্রায় 53,000 কোটি টাকার পৌঁছেছে এই প্রকল্পগুলির আর্থিক পরিমাণ। এই সাফল্যে উল্লেখ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আরও বড় আর্থিক পরিসর এবং ঋণ সীমা বৃদ্ধির দাবি জানান মুখ্যমন্ত্রী। এবার দেখে নেব তৃতীয় যে হেডলাইন রয়েছে। তৃতীয় হেডলাইনে রয়েছে বরাকের খবর। বরাকে সড়ক উন্নয়নে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু ও কৌশিকের। নারিম বাংলো জাটিঙ্গা সড়কের কাজ 31শে জুলাইয়ের মধ্যে শেষের নির্দেশ। বর্ষার শুরুতেই বরাক উপত্যকার ও ডিমা হাসায় একাধিক গুরুত্বপূর্ণ সড়কে বেহাল অবস্থা, দীর্ঘ যানজট এবং চলমান জাতীয় সড়কের প্রকল্পগুলি ধীর গতির কাজ নিয়ে উদ্বেগ বাড়াতে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে শুক্রবার অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক এই পর্যালোচনা হয়। এই ছিল আজকে দ্বিতীয় পত্রিকা সাময়িক প্রসঙ্গের। এবারে আমরা পরবর্তী পত্রিকার দিকে নজর রাখবো, যেখানে রয়েছে নিয়মিয়া বার্তা, অসমের জনপ্রিয় পত্রিকা কিন্তু নিয়মিয়া বার্তা, এবং এখানে 3টি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে, তুলে ধরার চেষ্টা করছি। তো সবার প্রথমেই ছবি দেখাবো, যেখানে কার্যত একটি গুরুত্বপূর্ণ একেবারে কিন্তু বৈঠক হয় বা একেবারে মিটিং হয়, যেখানে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে আরো অনেকেই কার্যত উপস্থিত ছিলেন এবং এই দিকে আমরা কিন্তু গতকাল নজর রেখেছিলাম, যেখানে অসমে 53,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন পঞ্চদশ বিত্ত আয়োগ হবে। অর্থাৎ এই মুহূর্তে জানা যাচ্ছে যে অসমের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে উন্নতির হতে চাচ্ছে এবং নামনি কপিলী জলবিদ্যুৎ প্রকল্প, কুমার ভাস্কর বর্মা সেতু নির্মীয়মান, ধুবড়ী ফুলবাড়ি সেতু অন্যতম নিদর্শন হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ এই বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে ছবিতে। অসমে সাহায্যপ্রাপ্ত প্রকল্প সফল রূপায়ণে কার্যত উৎসাহিত করার জন্য এই পদক্ষেপ। এবং আমরা জানি যে শিলংয়ে বিত্তমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী সীতারামন তিনি কিন্তু এসেছিলেন এবং তার সঙ্গে কার্যত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং এভাবেই কার্যত বৈঠক হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই বৈঠক থেকে কার্যত নানান রকম বার্তা তুলে ধরা হয়েছে। সেই বার্তা কি কি গতকাল আমরা দেখেছি এবং আজও কিন্তু সারাদিন সেই খবরের দিকে আমাদের নজর থাকবে। এবং পাশাপাশি সামাজিক মাধ্যমে যে মুখ্যমন্ত্রীর তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু জানা যাচ্ছে যে বিনামূল্যে নাম ভর্তির জন্য কার্যত উপকৃত হয়েছেন 1.85 লক্ষ শিক্ষার্থী। অর্থাৎ একটি বড় সংখ্যা কিন্তু এটি, কেননা একেবারে শিক্ষার যেই মান তা কিন্তু ক্রমাগত উন্নত হচ্ছে অসমের ক্ষেত্রে, যেখানে স্নাতক পর্যায়ে বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে এবং রাজ্য সরকার বিনামূল্যে নাম ভর্তি নিয়ে নিচ্ছে প্রচুর পড়ুয়াদের। এবং যার জন্য এই শিক্ষা অনুষ্ঠানে বা প্রত্যেকটি বিদ্যালয় বা প্রত্যেকটি স্নাতক স্তরের যেই কেন্দ্র সেখানে কিন্তু প্রচুর পড়ুয়াদের আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবং তার জন্যই একেবারে কিন্তু মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে অসমের উপকৃত হচ্ছে এমনটাই তুলে ধরেছেন। এবং তৃতীয় শিরোনামের দিকে নজর রাখবো, যেখানে গ্লোবাল ফরেস্ট নিয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। রাজ্যে 3.60 লক্ষ হেক্টর বৃক্ষ হ্রাস হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং 2001 থেকে 2025-এর ভেতরে অসমে বনাঞ্চল ধ্বংস হয়েছে 62% এবং কার্বি আংলং ডিমা হাসাও জেলাতে এমনটা হয়েছে অবৈধভাবে গাছ কাটা ভূমি সম্প্রসারণের জন্য। ঠিক এইভাবে কিন্তু একেবারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। এই গ্লোবাল ওয়ার্মিং কিন্তু আর বাড়তে দেওয়া যাবে না, এই বার্তাই এখানে তুলে ধরা হয়েছে। এবং তার জন্যই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু গাছ লাগানো হচ্ছে, অর্থাৎ পরিবেশকে কিন্তু আবারও আগের রূপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমজনতা এবং সেই ক্ষেত্রে কিন্তু বদ্ধপরিকর সরকারও। পরবর্তী পেপার যেই রয়েছে একেবারে দ্য টাইমস অফ ইন্ডিয়া তা নিয়ে নিয়েছি এবং সেখানেও 3টে গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে। কি লেখা রয়েছে তুলে ধরবো। টেলিগ্রাম অ্যাপ ব্যান মিনিমাম দ্যাট গভর্নমেন্ট কুড ডু, দিল্লি এইচসি। অর্থাৎ জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে দিল্লি হাইকোর্ট থেকে বলা হয়েছে যে টেলিগ্রাম অ্যাপ বন্ধ হয়েছে, এটা গভর্নমেন্ট কিন্তু ভালো কাজ করেছে। এবং আমরা জানি যে নিট পরীক্ষায় একেবারে যেইভাবে পেপার লিক হয়ে গিয়েছিল এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আগামী 21 তারিখে আবারও কার্যত পরীক্ষা হতে চলেছে এবং তার প্রাক্কালে একেবারে কিন্তু এই ঘোষণা প্রত্যেকটি পড়ুয়ার মনে কিন্তু বা প্রত্যেকটি পরীক্ষার্থীর মনে কিন্তু আরও একটি আশা জাগিয়ে তুলেছে এবং টেলিগ্রাম অ্যাপ কার্যত বন্ধ। এবং দ্বিতীয় শিরোনাম, ওয়াকিং ইন ফান্ডামেন্টাল রাইট, ফুটপাথ মাস্ট ফর অল রোড। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে ফুটপাথ দিয়ে হাঁটা এবং ফুটপাথ যেভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরকার বদ্ধপরিকর সেই বিষয়টি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। অভিষেক মিটস এলএস স্পিকার বিল্লা, ওয়ান্টস 20 টিএমসি রেবেলস ডিসকোয়ালিফাইড। অর্থাৎ আমরা জানি এই খবর একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ খবর এবং গতকাল আমরা এইদিকে নজর রেখেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে চলে যান, দিল্লিতে উড়ে যান, সেখানে গিয়ে তিনি কিন্তু ওম বিড়লার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং যেই 20 জন টিএমসি অর্থাৎ বিক্ষুব্ধ টিএমসি সাংসদ তাদেরকে ডিসকোয়ালিফাই করার জন্য কিন্তু তিনি বলেছেন স্পিকারকে, কিন্তু সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো রকম জবাব পাওয়া যায়নি স্পিকারের তরফ থেকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু কলকাতায় ফিরে এসেছেন, তাকে ঘিরে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গতকাল রাতে এবং এই খবরের দিকেও কিন্তু পরবর্তীতে আমরা নজর রাখবো, আপনাদের সামনে অবশ্যই বিস্তারিত পরবর্তীতে তুলে ধরবো। আমরা প্রভাতের আলো অনুষ্ঠানে কার্যত 4টে গুরুত্বপূর্ণ পত্রিকা দেখে নিলাম এবং প্রত্যেকটি পত্রিকায় কিন্তু একাধিক তথ্য আমরা জেনে নিয়েছি। এই সমস্ত খবরের একেবারে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ঠিক কিছুক্ষণ পর, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।